ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তাপ। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে দ্বিপাক্ষিক সম্পর্কে বাড়বে উদ্বেগ, সতর্ক করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ভারতের মাটিতে বসে আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। দণ্ডিত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করছে ভারত, বিএনপি নেতাদের ক্ষোভ। ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। আর যেন কখনোই শিকল পরাতে কেউ না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা তৈরি করতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। উদ্বোধন করতে 16 আগস্ট কিশোরগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। 4 বছরে পাবে 1,07,00,000 পরিবার। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ 20 আগস্ট। তফসিল ঘোষণা নির্বাচন কমিশনের। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ। প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট নির্ধারণ। 24 13 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতিকে হামলার নির্দেশ দেন কাদের। কল রেকর্ড দাখিল। ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুরকে গ্রেফতার দেখানোর প্রস্তুতি। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু। 2-3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা জ্বালানি মন্ত্রীর। পাম্পে কমছে যানবাহনের চাপ। এবং জ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ নানা দাবিতে 11 দলের নতুন কর্মসূচি। 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ। গ্যাসের দাম বাড়ালে কঠোর আন্দোলন হুঁশিয়ারি। দণ্ডিত শেখ হাসিনার নয়া দিল্লিতে সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে দেখা দিয়েছে নতুন উত্তাপ। ভারতে আওয়ামী লীগের অপকর্ম বন্ধ না করলে দ্বিপাক্ষিক সম্পর্কে উদ্বেগ বাড়বে বলে সতর্ক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ফ্যাসিবাদকে প্রশ্রয় দেবে কিনা সেই সিদ্ধান্ত এখন ভারতকেই নিতে হবে। অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী ভারতে ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। 24 জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে বুধবার রাতেই তীব্র ক্ষোভ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রশ্নে সে আওয়ামী লীগ ও ভারত প্রসঙ্গ। শামা ওবায়েদ সাফ জানিয়ে দেন, ভারতকে এখনই আওয়ামী লীগের সব অপকর্ম বন্ধ করতে হবে। তার মতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হোক, 2 দেশের জনগণ ও সরকার চায়। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সন্দিহান তিনি। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মনোযোগ আকর্ষণের জন্য আওয়ামী লীগ জঙ্গি তত্ত্ব ব্যবহার করেছে। দেশে জনগণের নির্বাচিত সরকার ও বিরোধী দল আছে, কোনো জঙ্গিবাদ নেই বলেও জবাব দেন তিনি। জানান, 2 দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। সুতরাং অবশ্যই আমরা বসতে চাই, আমরা আলোচনা করতে চাই এবং সেইটার সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে সরকার প্রধান ভারত সফর করবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও তার সিদ্ধান্তের উপর। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, ওনার স্কেডিউল অনুযায়ী ওনার সিদ্ধান্ত নেবেন। আমরা তো চিঠি দিয়েছি, আপনারা অপেক্ষা করেন।
জুলাই যোদ্ধাদের আহত করে এমন কিছু করার ক্ষেত্রে ভারতকে আরও অনেক বেশি সংবেদনশীল হতে হবে বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জনগণের সমর্থিত আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্যের সুযোগ করে দেয়ায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা। তারা বলছেন, ঢাকার আপত্তির পরও হাসিনাকে বক্তব্যের সুযোগ করে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। একই সঙ্গে অসম্মান করেছে জুলাই শহীদদের আত্মত্যাগকেও। দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেফতার হবেন বলেও জানিয়েছেন বিএনপির নেতারা। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে দিল্লিতে মতবিনিময়ের সুযোগ করে দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। সরকারের এমন প্রতিক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে বিরোধী দলও। বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই ঘটনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যাত্রার প্রচেষ্টায় বিরূপ প্রভাব পড়তে পারে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের মাটিতে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিদ্বেষমূলক বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা ও জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি গুরুতর অপমান। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে ভারত। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে, এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। ভারতে আয়োজিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনের বক্তব্য প্রচারের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির সঙ্গে তথ্য মন্ত্রণালয় একমত বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন, নতুন কোনো স্বৈরাচার তৈরির পথ বন্ধে কাজ করছে সরকার। আমাদেরকে শুধু নতুন করে জাগ্রত হলেই চলবে না, আর যেন কখনোই শিকল পরাতে কেউ না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা তৈরি করতে চাই। এদিন সিলেটে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে। ওনার তো দেশে আসার কোনো সুযোগ নাই, আর দেশে আসলে ওনাকে গ্রেফতার হতে হবে এবং ওনার বিরুদ্ধে অলরেডি মামলা রায় হয়ে গেছে। ওনাকে জেলের ভিতর যেতে হবে এবং সেই রায়টি কার্যকরী হবে। চলতি অর্থবছরে স্থানীয় সরকারের ৫ স্তরের সব নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষামূলক শেষে এবার শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রম। ১৬ আগস্ট কিশোরগঞ্জ থেকে সারা দেশে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪ বছরে পাবে ১,৬০,০০,০০০ পরিবার। সচিবালয় মন্ত্রিসভা কমিটির সভা শেষে এটা জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। বলেছেন, ১.৫ মাসে সারা দেশের তথ্য সংগ্রহের পর ৩ ধাপে চলবে যাচাই বাছাই। এদিকে নদী ও পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচনে বিজয়ের পরই চলতি বছরের ১০ মার্চ রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় বিস্তৃত হয়েছে এই কার্যক্রম। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। ১৬ আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫ম সভা শেষে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন জানান, ১৬ আগস্ট কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরই ৪০,২০,০০০ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে উল্লেখ করে অক্টোবর থেকে সারা দেশে বিতরণ শুরুর কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী যে অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক রাষ্ট্র গঠনের যে একটা ওনার যে পলিটিক্যাল বা আমাদের যে নির্বাচনী ওয়াদা, সেটার প্রতি এই সরকার অত্যন্ত দায়িত্বশীল এবং সেটা পাইলটিংয়ের সময় আমরা করেছি এবং ইনশাআল্লাহ আগামী এই মাসের ১৬ আগস্ট কিশোরগঞ্জের সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা মাননীয় প্রধানমন্ত্রী লঞ্চিং করবে, অর্থাৎ শুভ উদ্বোধন করবে আমাদের এই সেক্টর এই সেশনের যে কার্যক্রম। এদিকে সপ্তাহের শেষ কর্মদিবসে সচিবালয়ে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম জানান, নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এদিন নদী খালপার রক্ষায় বিন্যা ঘাসের ব্যবহার সংক্রান্ত বৈঠক সহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্টরা বৈঠক করেন সরকার প্রধানের সঙ্গে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 20 আগস্ট। মনোনয়নপত্র দাখিল 13 তারিখ আর প্রার্থিতা প্রত্যাহার 18 আগস্ট। রাজধানীর আগারগাঁওয়ে তফসিল ঘোষণা করে এই তথ্য জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। গত 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর থেকেই 23তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী আগামী 13 আগস্ট রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছে ইসি। জমা পড়া মনোনয়নপত্র বাছাই হবে 16 আগস্ট, আর 18 আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। নির্বাচন কর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026 বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট সকাল 10টা থেকে যতক্ষণ লাগে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার। সিনিয়র সচিব আখতার আহমেদ আরও জানান, সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 20 আগস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। এটা হচ্ছে শিডিউল। আমরা ভোটার তালিকা পেয়েছি। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সর্বসাধারণের জন্য খুলল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ফ্যাসিবাদী শাসনের চিহ্ন ঘুরে দেখছেন দর্শনার্থীরা। তাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে লাল টেলিফোন। দর্শনার্থীরা বলছেন, এই জাদুঘর ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা স্মরণ করিয়ে দেবে। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের দ্রুত বিচারের দাবিও তাদের। বৈরী আবহাওয়াকে যেন হার মানিয়েছে ইতিহাস জানার আগ্রহ। উদ্বোধনের পর দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন দর্শনার্থীরা। জাদুঘরের মূল প্রবেশপথের পাশে জুলাই মেমোরিয়াল, সেখানে খোদাই করা শহীদের নাম। এর পেছনে প্রতীকী কবরস্থান। রয়েছে শহীদ নাফিসকে বহনকারী রিকশা, সাজোয়া যানে ঝুলন্ত আন্দোলনকারী এবং সাইকেলে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতীকী ভাস্কর্য, যা আন্দোলনের স্মৃতিকে জীবন্ত করে তুলেছে। জাদুঘরের ভেতর ঢুকতেই চোখে পড়ে টর্চার সেল। দেয়াল জুড়ে আলোকচিত্র, বড় পর্দায় প্রদর্শিত প্রামাণ্যচিত্র, আন্দোলনের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, সংরক্ষিত দলিল এবং শহীদদের স্মৃতিবিজড়িত নানা নিদর্শন। তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে লাল টেলিফোন। জুলাই যোদ্ধারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরাও একসময় জুলাই যোদ্ধা ছিলাম। ক্ষমতা কারো চিরস্থায়ী থাকে না, এটারই প্রমাণ। যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আবার যাকে ইচ্ছা বেইজ্জত করতে পারি। এই আয়াতের সম্পূর্ণ নমুনা আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শনার্থীরা বলছেন, এই জাদুঘর ফ্যাসিবাদী শাসনের চূড়ান্ত পরিণতির কথা স্মরণ করিয়ে দেবে। আমাদের ভাইকে সব শেখ হাসিনা মেরে ফেলেছে, আমাদের ভাইয়ের জন্য বিচার চাই আমরা। যারা জুলাইতে হত্যাকারী আছে তাদের প্রত্যেকটাকে
অবশ্যই শাস্তির আওতা আনার জন্য তাদের কাছে অনুরোধ থাকবে। যারা অপরাধের সাথে জড়িত তারা যদি সত্যি জড়িত হয় তাদের মৃত্যুদণ্ড কামনা করছি আমরা। জাদুঘর কর্তৃপক্ষ জানায় দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার জন্য প্রতিদিন 3টি শিফটে প্রবেশের সুযোগ রাখা হয়েছে। আপাতত ধারণ ক্ষমতা বিবেচনায় দিনে সর্বোচ্চ 300 জন জাদুঘর ঘুরে দেখার সুযোগ পাবেন। অনলাইনে ব্যবস্থা করেছি 70% এবং অফলাইনে অর্থাৎ কাউন্টারে এসে টিকিট কাটতে পারবে এরকম 30%। পূর্ণবয়স্কদের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য 20 টাকা নির্ধারণ করা হয়েছে প্রবেশ মূল্য। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী জাদুঘরের সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার রাখা হতে পারে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 13 জুলাই ফোন করে ওবায়দুল কাদেরের নির্দেশ দেওয়া সংক্রান্ত কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশনের দাবি, পুলিশের পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষার্থী মুখোমুখি হতে নিষেধাজ্ঞা থাকলেও কঠোর অবস্থান নেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের। বিচারের শেষ পর্যায়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের মামলা। বৃহস্পতিবার এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। এদিন কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার নির্দেশ দেওয়া সংক্রান্ত ওবায়দুল কাদের ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের টেলিফোন কথোপকথন দাখিল করা হয়। 2024 সালের 13 জুলাইয়ের কল রেকর্ডে শোনা যায় ওবায়দুল কাদের বলছেন, এদের মারো না কেন, বড় হতে দাও কেন। শিক্ষার্থীদের আন্দোলন দমনে ব্যর্থ হওয়ায় অসন্তোষ ছিলেন ওবায়দুল কাদের। জবাবে বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি বলেন, পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের মুখোমুখি না হওয়ার নির্দেশনা রয়েছে। তারপরও রাজনৈতিকভাবে নির্দেশনা আসলে আন্দোলন দমনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সাদ্দাম। আমাদের সমাবেশ মাত্র শেষ করলাম, আর ওদের প্রোগ্রাম চলতেছে। 3000-এর মতো স্টুডেন্ট আছে। 8:30টায় সংবাদ সম্মেলন করবে স্যার। 8:30টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি মনে ঘোষণা করবে। ট্রাইব্যুনালে প্রসিকিউশন জানায়, ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ নেতাদের নির্দেশনার কারণে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ করা হয়। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী সংঘাত। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটির রায়ের তারিখ ধার্য করবেন ট্রাইব্যুনাল। সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে ছাত্র জনতার উপরে হামলা করেছিল, তাদেরকে আহত করেছে এবং হত্যা করেছে। এটা শুধু ওবায়দুল কাদেরের সিদ্ধান্ত না, এটা শুধু আরাফাত অথবা নিখিল অথবা ইনানের সিদ্ধান্ত না, এটা ছিল আওয়ামী লীগের একটা অর্গানাইজেশনাল ডিসিশন, যার প্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি জেলায় জেলায় আওয়ামী লীগ সশস্ত্রভাবে এই ছাত্র জনতার উপরে হামলা করেছিল। এ মামলায় ওবায়দুল কাদের ছাড়াও অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিদের সকলেই বর্তমানে পলাতক। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কাটতে শুরু করেছে গ্যাস সংকট। কারিগরি ত্রুটি সারিয়ে 2 সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। 2-3 দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এদিকে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও বেশি ডিজেল সরবরাহের জন্য ভারতীয় হাই কমিশনারকে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। কক্সবাজারে মহেশখালীতে ভাসমান একটি এলএনজি টার্মিনালে সম্প্রতি বয়লার বিস্ফোরণে আমদানিকৃত গ্যাস সরবরাহ কমে আসায় 2 সপ্তাহ ধরে রাজধানী সহ বিভিন্ন স্থানে বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সংকট চরম আকার ধারণ করে। 2 সপ্তাহ পর বৃহস্পতিবার বিকেলে ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটির মেরামত কাজ প্রায় শেষ হওয়ায় গ্যাসের চলমান এই সংকট দূর হতে যাচ্ছে। গ্যাসের সংকট কাটতে শুরু করায় দেশের বিভিন্ন স্থানে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ফিরতে শুরু করেছে স্বস্তি। লাইনে দেওয়ার পর 20 মিনিট পরে গ্যাস পাচ্ছি, মোটামুটি একটু স্বাভাবিক হয়েছে। আজকে অন্তত সিরিয়াল নাই, সিরিয়াল ছাড়াই চলে আসে। জ্বালানি মন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী 2-3 দিনের মধ্যে আগের মতোই স্বাভাবিক সরবরাহ শুরু হবে। বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ থাকলেও ভুক্তভোগীদের নিকটস্থ অফিসে আসার তাগিদ নেই বলেও জানান তিনি। ফিজিং শেষ হয়ে গেলে গ্যাস সঞ্চালন আবার শুরু হবে এবং সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছি সে মধ্যে উত্তোলন করতে পারবো। বিদ্যুতের ভিতরে বিল এটা
যখন আমরা বলি বিলগুলো নিয়ে আসেন, তখন তো বিল নিয়ে আসেন না কেউ আমাদের কাছে। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার বৈঠকে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশি ডিজেল সরবরাহের অনুরোধ করা হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ এই ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। শেখ হাসিনা দেশকে ধ্বংস করে পালিয়েছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুড়ি বিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ 11 দাবিতে 5 সেপ্টেম্বর থেকে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দাবি আদায়ে আন্দোলন চলবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর মুক্তাঙ্গনে জড়ো হতে থাকেন 11 দলীয় ঐক্যের নেতাকর্মীরা। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল সহ 11 দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন তারা। বেলা 11:30টার দিকে কর্মসূচিতে যোগ দিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন চলবে। দাবি আদায়ে অক্টোবর জুড়ে 4 জেলায় লং মার্চ কর্মসূচি ঘোষণা দেন তিনি। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য। অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এদেশের নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে বিভিন্নভাবে গুম এবং খুনের আশ্রয় নিয়ে জনগণের উপর জুলুম করেছে। মহান আল্লাহর পর ভরসা করে আমরা বলছি, আমরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে এরা আর আস্ফালন করার সুযোগ পাবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত না করতে পারলে ক্ষমতায় থাকতে পারবে না সরকার। সরকার 5 মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গ্যাস দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারছে না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারে নাই। যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে সচিবালয়ের অভিমুখে যাত্রা করলে বাধা দেয় পুলিশ। এ সময় 11 দলের নেতাকর্মীরা সেখানেই অবস্থান নেন। পরে পুলিশের অনুরোধে সচিবালয় এলাকা ত্যাগ করেন তারা। জনগণের দাবি মেনে নিয়ে তারা যেন কাজ করেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পরিকল্পিতভাবে জুলাইকে বিতর্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। তিনি বলেছেন, মানুষের মানসিকতার পরিবর্তন না হলে দেশের সার্বিক উন্নয়ন দীর্ঘস্থায়ী হবে না। বিকেলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। হাজার হাজার সন্তানকে মেরে ফেললো, একটা মানুষের ভেতরে অনুশোচন দেখলাম না টিল যারা এই কাজগুলো করলো। অথচ মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে উকি দিয়ে বলার চেষ্টা করা হয়, সিম্প্যাথি গেইন করার চেষ্টা করা হয়। এটা এখনো কিন্তু বিরাজমান। আমরা কিন্তু বলতে পারি আমরা ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছি, কারণ যখন আমরা এই নীতিগুলোকে বিদায় করতে পারবো, তখনই বলতে পারবো ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছি। 2027 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণীতে পরীক্ষা নয়, ভর্তি করা হবে লটারির মাধ্যমে। এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 2য় থেকে 9ম শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও আগামী 10 আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। ওই দিন সব শিক্ষা বোর্ডে একযোগে প্রকাশিত হবে এসএসসির ফলাফল। আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংক আয়োজিত বাংলা কিউয়ান নিয়ে আলোচনায় গভর্নর আরও বলেন, ব্যাংক খাতের 1/3 টাকা চুরি করে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাবে, সেটা চুরি। 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করেছে।
কেউ কেউ এখনো করছে। এর মধ্যে এমন ডিপোজিটারও আছে যে গত 10 বছরের উপর ধরে তারা সাফার করছে। দিল্লিতে শেখ হাসিনাকে মত বিনিময়ের সুযোগ দিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিচারিতা করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এই ঐতিহাসিক দিনে বাংলাদেশের মানুষ যখন স্মৃতিচারণ করছে এই গণহত্যা, সেই সময় ভারত বাংলাদেশের সাথে এই দ্বিচারিতা করছে। এইটা কোনোভাবেই সাদা চোখে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো ঘটনা নয়। আগামীতে বাংলাদেশের প্রশ্নে, আমাদের অধিকারের প্রশ্নে সরকারকে আপাতত সহযোগিতা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং চীনের সুদান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত 4 দিন ব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরাম কম্পারেটিভ গভর্নেন্স ফোরাম 2026 সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ। তিনি বলেন, ফোরামের মতামত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সুদান বিশ্ববিদ্যালয়ের ভাইস ডিন অধ্যাপক ঝাংপিং দুই দেশের দীর্ঘস্থায়ী সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন। BIIS and Fudan University, and which is also Minister for Ministry of Public Affairs, our special guests, and the invited Governance Forum Bangladesh. সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য কুশ সহ একজনকে আটক করেছে বিজিবি। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকায় অভিযান চালায় 33 বিজিবি। এ সময় 12 কেজি কুশ উদ্ধার করা হয়, জব্দ করা হয় মোটরসাইকেল ও মোবাইল ফোন। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী আটক এই মাদকদ্রব্যের দাম 6 কোটি টাকা। হরমুজ প্রণালী নৌপথ পরিচালনায় ওমানের সঙ্গে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। শীঘ্রই যৌথ ঘোষণার আভাস মিললেও তেহরান সাফ জানিয়েছে, মার্কিন সামরিক অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে জলপথটির পূর্ণাঙ্গ নিরাপত্তা এখনই ফিরছে না। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি রুখতে প্রয়োজন যুক্তরাষ্ট্রকে ছাড়াই সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরকারি বাহিনীর অন্তত 30 সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলের মারিব ও হাদরামাউত প্রদেশে একাধিক সামরিক শিবিরে এই হামলা চালানো হয়। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলা বলে নিন্দা জানিয়েছেন। এদিকে হুথিদের দাবি, তারা সৌদি আরব সমর্থিত বড় ধরনের সামরিক সমাবেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।